হ্যালো স্টুডেন্টস, আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলে একটা কম্পিটিটিভ ব্যাচ শুরু করার জন্য, যাতে তোমাদের বেসিক ক্লিয়ার থাকে। আসলে তোমরা সকলেই জানো বা বড়দের কাছে শুনেছো যে বর্তমানে প্রতিযোগিতা মানে এই কম্পিটিটিভ পরীক্ষায় ঠিক কতটা, মানে কত ভালো ভালো স্টুডেন্ট যারা বসে রয়েছে বা প্রিপারেশন চালিয়ে যাচ্ছে এবং যাদের বয়স অলরেডি পেরিয়ে যেতে বসেছে। তো শুধুমাত্র সরকারকে দোষ দেওয়া ঠিক হবে না, আমাদের এডুকেশন সিস্টেমটাই এরকম যে আমরা অনেক দেরিতে কিন্তু শুরু করি আমাদের সকল এই প্রিপারেশন কম্পারেটিভের জন্য। যাই হোক, আমার এক টিচার একটা কথা বলেছিল যে বিহারে, সেই টিচার বিহারে একবার বেড়াতে গেছিল। তো তখন নাকি দেখেছিলেন যে ক্লাস 9-10 এর স্টুডেন্ট তারা কোলের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স বই নিয়ে বাসে পড়তে পড়তে যাচ্ছে। তো স্যার যখন জিজ্ঞেস করলো যে স্যার দেখলো যে এত ছোট ছেলে, সে কি করে মানে এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছে, তখন তাকে জিজ্ঞেস করেছিল তুমি কিসে পড়ো। সে উত্তর দিয়েছিল যে স্যার আমি হোপফুলি 9 বা 10 বলেছিল। তো স্যার অবাক, বলছে এই কারণে কিন্তু বিহারের স্টুডেন্টরা দেখবে ইউপিএসসি তে বেশি র্যাঙ্ক করে কিন্তু, কারণ তাদের প্রিপারেশন বা তাদের এডুকেশন সিস্টেমটাও আমাদের থেকে অনেকটা আলাদা, এবং তাদের প্রিপারেশন ঠিক অল্প বয়স থেকে শুরু হয়ে যায় কিন্তু কম্পিটিটিভের জন্য, এবং তারা নিজেরা জানে কিভাবে প্রতিযোগিতামূলক এই পরীক্ষাতে এগিয়ে থাকতে হবে। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা তো অনেকটাই বড়, যারা পাস করে গেছি, এবং এরপরে আমরা কেউ গ্রাজুয়েশন করব অনার্সে, কেউ তারপরে বিএড করব, কেউ এমএ করব, কেউ এমএসসি করব। যাই হোক, এই হিউজ যে প্রসেস, এতে কিন্তু ধরো কেউ যদি এমএ করো, এমএ অবধি করো, তোমার ধরো 23-24, অ্যাপ্রক্সিমেট 23-24 বছর তোমার বেরিয়ে যাচ্ছে পড়াশোনার দিকে, মানে কম্পিটিটিভ ছাড়া। তারপরে তুমি কম্পিটিটিভে আসবে, তোমাকে 2 বছর বেসিকে প্রিপারেশন নিতে হবে। বেসিক ক্লিয়ার না থাকলে কিন্তু অনেক পিছিয়ে পড়বে। তো তারপরে তুমি অ্যাকচুয়ালি অ্যাডভান্স এবং সবার সাথে প্রতিযোগিতায় তুমি নিজেকে স্থির রাখতে পারবে, না হলে কিন্তু সম্ভব হবে না। তো এখন হয়তো বুঝতে পারছো না, যেটা আমরা হয়তো সেই বয়সে বুঝিনি, কিন্তু পরবর্তীকালে গিয়ে বা আমাদের মতো একটা এজে এসে যখন কম্পিটিটিভ লাইনে ঢুকবে প্রথম, তখন কিন্তু এটা ফিল হবে, তখন তুমি রিয়েলাইজ করবে হ্যাঁ, এটা একদম বাস্তব কথা। বর্তমান পরিস্থিতিতে যেভাবে কম্পিটিশন বাড়ছে, যেভাবে চাকরি পরীক্ষা কমছে, যেভাবে সরকার সমস্ত কিছুতে ডিলে করছে, কেস হচ্ছে, প্রচুর স্টুডেন্ট, মানে তুমি ইমাজিন করতে পারো যে একটা ডোমের পরীক্ষায় পিএইচডি ডিগ্রিধারী স্টুডেন্ট তারা অ্যাপ্লাই করছে, কোথায় গিয়ে তাহলে ঠেকেছে তুমি ভাবো আমাদের যে শিক্ষাটা। তো তাই বলবো যে সমস্ত দিক থেকে চিন্তা ভাবনা করে তোমরা ডিসিশন নাও, যে তোমরা তাড়াতাড়ি চাকরি বাকরি পরীক্ষা বা চাকরি পাওয়ার জন্য আমাদের যে পড়াশোনাটা, সেটা কারা চাকরি ওরিয়েন্টেড করছো বা কারা নিজেদের ডিগ্রি বাড়িয়ে পরবর্তীকালে এসব নিয়ে চিন্তা ভাবনা করবে। কিন্তু আমাদের এই ব্যাচ যেটা, এই ব্যাচটা অ্যাকচুয়ালি আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের মতন করে ওরিয়েন্টেড করছি। কারণ কি বলতো, যে শনি রবিবার ক্লাস থাকছে এবং যা হবে ক্লাসের মধ্যে, বেশি বাড়িতে প্রেশার দেওয়া হবে না, খুব কমই হোমওয়ার্ক দেওয়া হবে যাতে তোমাদের প্রেশার ফিল না হয়। অ্যাকচুয়ালি আমি চাইছি বেসিকটা সবার ক্লিয়ার করে দিতে, পরবর্তীকালে তোমরা যখন বুঝতে শিখবে চাকরি পরীক্ষার লাইনে সমস্ত কিছু, তখন কিন্তু এই দিনগুলোর জন্য বা এই বেসিক ক্লিয়ারের জন্য তোমরা নিজেদের কাছে থ্যাঙ্কফুল থাকবে, যে ভাগ্যিস আমি সেই সময় বেসিকটা ক্লিয়ার করেছিলাম। না, আমি বলছি না যে আমার ব্যাচটা স্টার্ট করছি বলে তোমাকে আমি মোটিভেট করছি যাতে আমার ব্যাচের স্টুডেন্ট হোক, এরকম কিচ্ছু না। আমার কোনো এর সাথে কোনো যোগাযোগ নেই, কারণ সিম্পল, আমার 5 জন ক্যান্ডিডেট না হলে আমি ব্যাচটা শুরু করবো না, কারণ আমার টাইমেরও একটা ফ্যাক্ট আছে না। কিন্তু আমি চাইছি যেহেতু তোমরা সবাই যারা রিকোয়েস্ট করেছিলে আমারই স্টুডেন্ট, তোমাদের জন্য একসাথে প্রিপারেশন নিতে। আমি কখনো বলিনি আমি তোমাদের টিচ করবো, একসাথে আমরা শিখবো সবকিছু। আচ্ছা, তো এই ক্লাসে তোমরা অলরেডি জানো যে লাইভ যারা জয়েন করছো,
যারা ব্যাচটার মধ্যে, তারা তো লাইভ ক্লাস পাবে, লাইভ ডাউট সলিউশন সমস্ত কিছু থাকবে। তার বাইরে বিশেষ তোমাদের ইউটিউব সেশন, ইউটিউবে সমস্ত প্রশ্ন উত্তর শুধু আমার স্টুডেন্টদের জন্য থাকবে। কিছু কিছু জিনিস, কিছু কিছু জিনিস সবার জন্য থাকবে, খুব অল্প জিনিস। তো যাই হোক, এখানে আমরা মেন সের ওপর ফোকাস করবো বলতো। 1 নাম্বার আমরা সবার আগে যেটা ফোকাস করব সেটা হচ্ছে বেসিক থেকে ক্লিয়ার কনসেপ্ট করব। কারণ আমরা জানি মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক এক্সামিনেশন যেটা, এটা কিন্তু সমস্ত পরীক্ষার বেসিক একটা। যারা সবাই মাধ্যমিক শেষ কমপ্লিট করেছো তারা কিন্তু টাচে থাকতে পারবে এই বাসটা মানে এই প্রিপারেশনটা রাখলে। আর এইচএস যারা কমপ্লিট করছো তারা অলরেডি অনেক কিছু ভুলতে বসেছো মাধ্যমিকে, ম্যাথ ট্যাথ আর্টস গ্রুপে যারা আছো করেছো, তাদেরকে কিন্তু আবার সেগুলো মানে বুঝতে সুবিধা হবে। এবং চাকরি পরীক্ষায় এগুলো তোমাকে জানতেই হবে, এগুলো বেসিক একদম মাধ্যমিকের জিনিসগুলো। আচ্ছা, লাইভ ক্লাস তো তোমাদের হবে, রেকর্ডেড লেকচারও থাকবে যারা জয়েন করবে, মক টেস্ট দিতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, বিভিন্ন মক টেস্টের আয়োজন করব আমরা। আর বিশেষ করে দেখো, যে ব্যাচগুলো এখানে আমি কভার করছি সমস্ত ব্যাচের কিন্তু আমি অলরেডি তোমাদের পিডিএফ প্রোভাইড করেছি কিরকম কি কি হয়। এবং সিলেবাসে দেখবে কিছু জিনিস মানে ইংলিশ, ম্যাথ, রিজনিং এবং জিকে, এগুলো কিন্তু ফিক্সড। কারেন্ট অ্যাফেয়ার্স, জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ছে এটা। তো এই ইংলিশ, ম্যাথ, রিজনিং হচ্ছে স্কোরিং পয়েন্ট। যারা ইংলিশে স্ট্রং, ইংলিশে তাদেরকে ফুল মার্কস তুলতেই হয়। ধরো আমারই টার্গেট থাকে 25 আউট অফ 25, তার মধ্যে হয়তো 23 ওঠে বা 24 ওঠে। এটা কিন্তু আমার প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো 25 আউট অফ এই স্কোরটা থাকে। আমি ইংলিশ কিন্তু খুলি না কম্পিটিটিভ এক্সামের জন্য, পড়ি না আলাদা করে, কারণ বেসিক আমার ক্লিয়ার এবং যা প্রশ্ন আসবে আমি পারবো। যে দু একটা ভুল হয় সেটা কোথায় হয়, সিনোনিমস বা অ্যান্টোনিমস, এগুলো মুখস্থ করার জিনিস এবং প্রতিদিন নতুন নতুন ওয়ার্ড আসে। এটা গেল ইংলিশের বিষয়। ম্যাথ, যারা ম্যাথে তোমাদের অনেকেরই ভয় এবং ম্যাথটা সেজন্য প্র্যাকটিস বেশি করতে হবে। এই ম্যাথে কিন্তু আমাদের একটু বেশি মানে প্র্যাকটিস চালাতে হবে এবং কিছু কিছু কনসেপ্ট, কিছু কিছু সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে, শর্ট ট্রিক শিখতে হবে অনেক। ঠিক আছে, তো ম্যাথটা আমাদের একটা আর্টস গ্রুপের স্টুডেন্টদের জন্য একটা একটু পরিশ্রম করার জায়গা, কিন্তু বেসিক ক্লিয়ার থাকলে সব পারবে। রিজনিং, এটা একটা স্কোরিং সাবজেক্ট। এটা যে একবার বুঝতে পারবে একটা কনসেপ্ট, সে 25 আউট অফ 25 এখানে উঠে যাবে আরামসে, কোনো ব্যাপার নেই। যে সিরিয়াস স্টুডেন্ট হবে তার আরামসে এটা উঠে যাবে। হ্যাঁ, এবার কে কত তাড়াতাড়ি করতে পারছো সেটা একটা ফ্যাক্ট, কারণ টাইম বেশি নষ্ট করলে হয় না। রিজনিং কিন্তু টাইম ওয়েস্ট করায়। রিজনিং হচ্ছে তোমরা যারা স্কলারশিপ পরীক্ষা দিচ্ছ যে ম্যাথ পোর্শনটা ছিল সেই রকম জিনিস। বেশ, আর একটা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো পড়ার জিনিস। জিকে মানে জেনারেল সাবজেক্ট থেকে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে পাবে, ধরো ইতিহাস, ভূগোল এইসব। আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে প্রতিদিন। কারেন্ট অ্যাফেয়ার্স মানে তো সবসময় চেঞ্জ হচ্ছে তোমরা জানো। তো এই চারটে জিনিস কিন্তু প্রত্যেক চাকরি পরীক্ষা এখানে যেগুলো রয়েছে সমস্ত কিন্তু সেম হয় কিছুটা। ঠিক আছে, তাই ম্যাথ সমস্ত কিছু সেম টাইপের ম্যাথ, ইংলিশও তাই সেম টাইপের, মানে চ্যাপ্টার গুলো কিন্তু একই থাকে প্রত্যেক পরীক্ষায়। ডাব্লিউবিসিএসসি বলো, ইউপিএসসি বলো, চ্যাপ্টার একই থাকে। কোনো কোনো পরীক্ষায় কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয়, হয়তো ম্যাথের প্রফিট অ্যান্ড লস থেকে সমস্ত পরীক্ষাতেই প্রশ্ন আসতে পারে। হয়তো গ্রুপ ডি বা এখানে যেগুলো রয়েছে এখানে একটু বেসিক থেকে আসবে, আর একটু ধরো সিজিএল লেভেল বা ইউপিএসসি লেভেলে একটু অ্যাডভান্স থেকে আসবে, এটাই পার্থক্য। সেই জন্য যারা বেসিক ক্লিয়ার করবে, বারবার বলছি, তাদের জন্য কিন্তু জীবনে একটা বড় স্টেপ তোমরা নিতে চলেছো এবং এটা কিন্তু তোমাদের লাইফে পরবর্তীকালে কাজে লাগবে। এটা তুমি যে কোনো সিনিয়র কারোর সাথে আলোচনা করতে পারো এবং মানে যারা এইসব কম্পিটিটিভ লাইনে আছে তাদের কাছে জানতে পারো বিষয়টা। পরবর্তীকালে কিন্তু এটা তোমাদের সুবিধা হবে। যাই হোক, আজকে এটাই মেন বলার ছিল জিনিস। এবং আমাদের তোমরা জানো 1 জুলাই থেকে টার্গেট আছে ব্যাচটা শুরু করার। আমি মিনিমাম 5 জন হলে ব্যাচটা শুরু করব। এখনো কিন্তু আমার 5 জন ফুলফিল হয়নি, তো 5 জন না হলে কিন্তু আমি ব্যাচটা শুরু করতে পারবো না। আচ্ছা, আমাদের লক্ষ্য কি বলতো, যে সহজ ভাষায় এই জটিল জিনিসগুলো কিছু কিছু আমরা তুলে ধরবো, যাতে তোমরা আত্মবিশ্বাসী হতে পারো একটু।
এবং ফিটা খুবই সামান্য, মান্থলি 300 এবং অ্যাডমিশন ফি 250, যেটা একবারই দিতে হবে। দেখো, এই সামান্য ফিতে কিন্তু তুমি কোথাও কম্পারেটিভে কোনো কোচিং পাবে না। এটা আমরা একসাথে করছি, এবং আমি যে তোমাদের যা যা প্রোভাইড করছি সেগুলো সমস্ত কিছু যদি আমি মানে অ্যাড করি, তাহলে কিন্তু ফিটা কিছুই না। তাই যারা যারা তোমরা চাইছো, অবশ্যই তাড়াতাড়ি আমার মানে ফর্মটা ফিল আপ করে দেবে এবং ভর্তি হয়ে যাবে। মিনিমাম 5 জন হলে, এখন কাউকে পেমেন্ট করতে হবে না, মিনিমাম 5 জন হলে কিন্তু তখন আমি বলবো তোমরা এবার পেমেন্ট করো, তখন তোমাদের অ্যাডমিশন ফিটা পেমেন্ট করতে হবে। এখন শুধু জানাবে কে কে হচ্ছে এবং ফর্ম ফিল আপটা করে দেবে। চলো, আজকে একটা ছোট্ট জিনিস নিয়ে এসেছি আমি, টিপস অ্যান্ড ট্রিক্স, একটা সামান্য টিপস অ্যান্ড ট্রিক্স। কিসের? স্কোয়ার, নাম্বারের স্কোয়ারের উপর। দেখো, এইগুলো আমরা নর্মালি ভাবে কি কি করে করি, অনেক মেথড রয়েছে, বাট আমরা গুণ করে করি না বড় ভাবে করতে গেলে বাই চান্স। কিন্তু এর শর্টকাট ট্রিক রয়েছে। শর্টকাট ট্রিকটা কি? ওকে, যাই হোক, দাঁড়াও, এর শর্টকাট ট্রিকটা কি বলতো? দেখো, এরকম নাম্বারের স্কোয়ার তাহলে যেটা ইউনিভার্সাল মেথড, মানে সব সময় যেটা কাজ করবে, সব সময় যে জিনিসটা কিন্তু আমরা করতে পারি, যে সূত্রটাতে, সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার আর নিচেই 2ab অ্যাড করব। মানে এটাকে আমরা এ ধরবো, এই 3টাকে আমরা এ ধরছি, ঠিক আছে, এবং 4টাকে আমরা বি ধরছি। তাহলে 3 আর 4 এর স্কোয়ার কি হবে এবার? দেখো, 3 স্কোয়ার মানে কত? 9, রাইট? বি স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে কত? তাহলে বি স্কোয়ার মানে 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে কত হবে? 16, তাই তো? 16। বেশ, এবার দেখো, মাঝে একটা আমি যাই হোক একটা ইমাজিনারি লাইন টানলাম, হলো, নিচেই 2ab, তাহলে 2 ইন্টু এ হচ্ছে 3, এখানে বি হচ্ছে কত? 4, 4 3 12, 13 14, এই একটা ঘর বাদ রেখে আমরা 14 লিখবো, 2ab টা লিখবো, অ্যাড করে দেবো 6 5 10, 6 5, ও সরি সরি সরি, 4 3 12, 2 24 না, তাহলে 6 5 আর 11, রাইট? তাহলে বোঝা গেছে। তুমি যে কোনো নাম্বার নিয়ে নাও, মানে এই 2 ডিজিট আমি করে দিচ্ছি। সাপোজ আমি আরেকটা বলছি, এনিথিং আমার মনে যা আসছে, ধরো আমি বললাম 53 স্কোয়ার যদি আমি করি, কি করব? তাহলে 3 3 কত? 9। তাহলে এই ডান দিকের ঘরে একটা সংখ্যা না, হয় দুটো নলে চারটে ধরতে হবে। তাহলে একটা আছে মানে আমি আর একটা শূন্য নিয়ে নেবো আগে, তাহলে দুটো সংখ্যা হয়ে গেল। একটা সংখ্যা 339 মানে আমাকে আগে শূন্য নিয়ে নিতে হবে, মানে এটা দুটো করতে হবে। আর 5 5 25, নো প্রবলেম। 2ab মানে 5 2 10, 10 3 30, ঠিক আছে, 5 3 15 আর 2 30, 2ab। 30 মানে 3 0, একটা ঘর বাদ দিয়ে লিখবো, তাহলে 9082। দেখো, ক্যালকুলেট করো, এটাই অ্যান্সার হবে। বেশ, তুমি এবার বললে তাহলে 99 করে দেখাও, এনিথিং, এনি নাম্বার, ধরো 99, ধরো, ওকে, ধরো 99 করলাম, তাহলে 99 কত? 81, এদিকে 99 81, তাহলে 2ab মানে 9 9 81, 2 16, 162 আই থিঙ্ক, না? তাহলে একটা ঘর বাদ দেবো, 261, তাহলে 1089। তুমি ক্যালকুলেট করো, এটাই বেরোবে। তাহলে শিখে গেলে ট্রিক কিভাবে আমরা যে কোনো নাম্বার, স্কোয়ার নাম্বার বার করবো, কত ইজিলি, কত তাড়াতাড়ি বের করে ফেলতে পারবো না? নেক্সট, তিনটে সংখ্যা চলে এসছে, কি করব?
সেম এখানে ক্ষেত্রে কি করবো বলতো, এই শেষটাকে একা একটা ধরবো আর 1/4টাকে একটা ধরবো, এ ধরবো প্রথম দুটো সংখ্যাকে, লাস্টটাকে আমরা বি ধরবো। তাহলে 7 7 49 আর 14 14 কত হয়, 14 14 196। তাহলে 2ab মানে 2 ইন্টু 14 ইন্টু 7, 2 ইন্টু 14 ইন্টু 7 হবে 2ab, তাই তো? তাহলে 7 14 7 28 98 আর 2 180 196। বেশ, তাহলে 19 একটা ঘর বাদ যাবে, তাহলে 691 অ্যাড করে দাও, 906 11 21609, এটাই হবে অ্যান্সার। যে কোনো 3 ডিজিট নাম্বার নিয়ে নাও, সেম ভাবে আমি করে ফেলতে পারবে তুমি। এটা কত ইজিলি ভাবো, তুমি একদিন স্কোয়ার নাম্বারের জন্য কত ভাবতে, এখন আর তো কোনো ভাবার দরকার নেই। যে কোনো একটা নাম্বার, তো আমি ধরলাম তুমি আমাকে বলছো সাপোজ 441, আমি ধরলাম তুমি 441 বললে, তাহলে 1 আর 44, রাইট? তাহলে এখানে 1 মানে দুটো সংখ্যা নিতে হবে বললাম, তাহলে এক একে এক মানে 01 নিলাম। আর 44 ইন্টু 44 কত হবে, দেখো 44 ইন্টু 44, তাহলে পাশে আমরা ওরকম ভাবে বের করে নিই, 16 16, এটাও 16, তাহলে 4 4 16 সমান 32, তার মানে 6391 1936, রাইট? 1936, বেশ, 1936, তাই হলো। এবার 2ab, তার মানে 2 ইন্টু 44 ইন্টু 1, তার মানে 88। তাহলে আমাদের কটা ঘর বাদ দিতে হবে, একটা ঘর, 88, 18 14 4 9 1। তুমি ক্যালকুলেট করে নাও, এটাও অ্যান্সার, এটাই অ্যান্সার বেরোবে। যে কোনো নাম্বার তিনটে সংখ্যায় এইভাবে করতে পারবে তুমি। 100 থেকে তুমি সাপোজ একদম চলে যাও 999, কোনো প্রবলেম নেই। তাহলে কত সুন্দর একটা মেথড দেখছো, একটা মেথড শিখলেই, যা মনে থাকলেই তুমি সব স্কোয়ার নাম্বার বের করতে পারবে। বোঝা গেছে? বেশ, নেক্সট দেখো, এবার চারটে সংখ্যা চলে এলো, এটা আবার কি করে করবো? দেখো এটা তো সহজ হয়ে যাবে, 23 আর 10 একটু চেঞ্জ করবো আমরা। বেশ, 23টার স্কোয়ার করলে কত হয়, এখানে দেখো স্কোয়ার কিছু কিছু এই এক থেকে আমি বলবো তোমাদের ধরো 30 অব্দি স্কোয়ার আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ মুখস্থ থাকলে একদম ফটাফট অ্যান্সার করে দিতে পারবো, তখন আর এই ক্যালকুলেটটাও করার দরকার পড়বে না, এই ছোট ছোট ক্যালকুলেশন গুলো। বেশ, 23 স্কোয়ার তাহলে 529, আর 10 এর স্কোয়ার মানে হচ্ছে 100। বাট এখানে একটা সংখ্যা বা তিনটে সংখ্যা হয় না, হয় দুটো সংখ্যা নাহলে চারটে সংখ্যা নিতে হবে আমাদের, তাহলে একটা জিরো নিয়ে নেবো আমরা। খেয়াল থাকবে, একটা বা তিনটে বিজোড় সংখ্যা নেব না, হয় দুটো নয় চারটে, জিরো নিয়ে নিলাম। তাহলে তারপরে সূত্র একই, 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে এ হয়েছে এখানে 10, বি হয়েছে 23 আর 2, তারপরে 20 6 4 460। বেশ, তাহলে দেখো এটা যখন চারটে সংখ্যা পেয়ে গেলে না, এটা তখন আর এক ডান দিক থেকে রাইট সাইড থেকে একটা ঘর ছাড়বো না, তখন দুটো ঘর ছাড়তে হবে, মানে 29কে ছেড়ে দেবো, দিয়ে 460। বোঝা গেছে, দুটো ঘর ছেড়ে দেব, এটা হবে আমাদের অ্যান্সার। ক্যালকুলেট করে নাও ক্যালকুলেটরে, এটাই পেয়ে যাবে। তাহলে এটা কেন চেঞ্জ হলো, যেহেতু চারটে রয়েছে সেই জন্য দুটো ঘর ছাড়বো, দুটো থাকলে এখানে যদি দুটো অ্যালফাবেট থাকতো একটা ঘর ছাড়তাম। এইটুকু জায়গা বুঝতে পেরেছো, কোনো প্রবলেম নেই আশা করছি। যে কোনো তুমি এরকম চারটে সংখ্যার যে কোনো নিয়ে নাও, এই মেথডই হবে, মানে একদম 999 পর্যন্ত। ভাবতে পারছো তুমি কত দূর অব্দি স্কোয়ার যে কয়েক সেকেন্ডে বের করে ফেলতে পারবে, কতটা ফাস্ট হতে পারবে তুমি। নেক্সট,
7.04, এটা পয়েন্ট আছে, কিছুই না, পয়েন্টকে ভাববোই না, পয়েন্টকে ভ্যালুই দেবো না। দেখো 4 আর 70 এই দুটোকে ভাববো, একটা 70 ধরলাম, একটা 4 ধরলাম, তাহলে এটা হচ্ছে 16, এটা হচ্ছে সাথে 49। বেশ, তাহলে এখানে দুটো ঘর রয়েছে, তাহলে 2ab মানে সাত, 7×4 = 28, 56, বেশ, তাহলে এটা দেখো দুটো রয়েছে, মানে একটা ঘর ছাড়বো, তাহলে 560, 61659 4 এটা বেরোলো। এবার দুটো ঘরের আগে দশমিক স্কোয়ার আছে, মানে চারটে ঘরের আগে দশমিক বসাবো, 1 2 3 4, 49 পয়েন্ট হয়ে গেল তোমার অ্যান্সার। কত ইজি এটা দেখো, এটা চারটে রয়েছে অলরেডি, 11 আর 13, তাহলে 13 মানে 1169 আর 11 মানে 121, তাহলে তিনটে হবে না, একটা জিরো নিতে হবে আমাকে। বেশ, 2ab 22, 26, 286, তাহলে এখানে চারটে ঘর রয়েছে, মানে চারটে সংখ্যা, মানে দুটো ঘর বাদ দেবো, তাহলে 286, 9678321। বেশ, দুটো ঘরের আগে দশমিক স্কোয়ার আছে, চারটে ঘরের আগে দশমিক, এটাই অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? আমি খুব ফাস্ট ফাস্ট করালাম, যারা মাথার ওপর দিয়ে গেল শেষের গুলো মনে হচ্ছে, তারা একটু বারবার ভিডিওর ওই জায়গাগুলো দেখো, বুঝতে পেরে যাবে। আর ডাউট তাহলে কমেন্টে বলবে, কোনো অসুবিধা নেই। আমি মেনলি একটা জাস্ট ডেমো ক্লাসের মতন করে এটা বানাতে চেয়েছি, সেটা খুব তাড়াতাড়ি করছি, কারণ এটা ইউটিউবে আপলোড হবে। আর এটা জাস্ট একটা বেসিক ট্রিক, এরকম ট্রিক প্রচুর শিখবে তোমরা। অঙ্ক যেটা এতদিন শিখে এসছো একদম ক্লাস 10 অবধি, সেই অঙ্ক এখন আরো ইজি লাগবে, মোর ইজি লাগবে, কারণ তখন তোমাদের স্টেপ বাই স্টেপ মেথডে করতে হতো। এখানে কিন্তু এরকম ট্রিক এবং মুখস্থ সূত্র, সূত্র যেগুলো রয়েছে সেই সূত্র মুখস্থ করলে একদম অঙ্ক জাস্ট কয়েক 1 মিনিটে 2 মিনিটে অ্যান্সার করবে। এবং যখন তুমি প্র্যাকটিস করবে না বেশি বেশি, তখন তোমার দেখবে অঙ্ক দেখেই তোমার অ্যান্সার মনে চলে আসছে। আমরা মানে সেই রকম জায়গায় যখন প্রিপারেশন চলে যায়, এখন অনেক ম্যাথ এরকম সামনে আসে যেটা আমরা জাস্ট খাতা পেন ধরি না, আমরা সামনে এলেই আমরা অ্যান্সার করে ফেলি। কি করে? মেথডে তো আমরা ভাবছি না, আমরা তো ভাবছি শর্টকাট ট্রিক আমাদের অ্যান্সার চলে আসছে অপশনে, হয়ে গেল অ্যান্সার। মেথডে তুমি করো গা, যারা করবে তারা, যাদের প্রিপারেশন নেই, যারা ভালো স্টুডেন্ট ধরো মেথডে অঙ্ক করেছে খুব ভালো, তারা কিন্তু গভর্নমেন্ট চাকরি তাড়াতাড়ি ক্র্যাক করতে পারে না, কারণ কি তারা মেথডে করতে যায়। আর যারা শর্টকাট ট্রিক শিখে যায় তাড়াতাড়ি, তারা কিন্তু ক্র্যাক করে ফেলে, কারণ গভর্নমেন্ট এক্সাম একটা বড় বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাকে জটিল অঙ্ক দেবে যাতে তুমি টাইমটাকে নষ্ট করে ফেলো, এটাই হচ্ছে ওদের খেলা, এখানেই আমাদের ফার্স্ট হতে হবে। অলরেডি যারা গভর্নমেন্ট এক্সাম ব্যাপারে জানো, নিশ্চয়ই এই জিনিস ব্যাপারগুলো তোমরা জানো অলরেডি। বেশ, এতটাই ছিল মেইনলি একটা বেসিকের ওপর, মানে জানো এই ডিটেলসটা, এটা আর আলাদা করে আমি কিছু বলছি না। তাড়াতাড়ি আমাকে জানাবে, তাড়াতাড়ি যারা ভর্তি হতে চাও ইন্টারেস্টেড, আমাকে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দেবে এবং আমাকে কিন্তু জানাবে। চলো টাটা।